নির্বাচনে হেরে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করছেন আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। পাশাপাশি চাকরি জীবনের সংগ্রামের কথা তুলে ধরে তার বর্তমান পেশার কথা জানিয়েছেন আলোচিত এই জুলাই যোদ্ধা। সরকারি চাকরিতে কোটা রাখার প্রাসঙ্গিকতার কথাও বলছেন কোটা বিরোধী আন্দোলনের এই নেতা। ঢাকা 12 আসন থেকে নির্বাচন করে জমানত হারানো তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে বলেছেন, 2 দিন আগে নির্বাচনে ডাব্বা মারলাম, জানেন আমার বা আমার পরিবারের একটু খারাপও লাগেনি। ঢাকা 12 আসনে প্রার্থী ছিলেন আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। তিনি প্রজাপতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আর ভোট পেয়েছেন 1044টি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নানা নাটকীয়তার পর আম জনতার দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে টানা 4 মেয়াদে থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরই ধারাবাহিকতায় নতুন নতুন অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে। নতুন দলের একটি হলো আম জনতার দল। বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে নিবন্ধন দেয়া শুরু করে ইসি। যদিও এই দলটিকে নিবন্ধনের ঘোষণা দেওয়ার পর আবারও তা বাতিল হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে গত 4 নভেম্বর নির্বাচন কমিশনের ফটকের সামনে অনশনে বসেছিলেন তারেক। প্রায় 134 ঘন্টা অনশনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে 9 নভেম্বর অনশনের ইতি টানেন তিনি। এ সময় বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার পাশে দাঁড়ান। নিবন্ধন পাওয়ার পর আম জনতার দলের পক্ষ থেকে প্রার্থী হন তারেক। নির্বাচনে হেরে যাওয়ার পর জীবনের নানা দিক তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আম তারেক নামে খ্যাতি পাওয়া তারেক রহমান স্ট্যাটাসে বলেছেন, আমি তারেক, পেশায় একজন আইটি ব্যবসায়ী ছিলাম। আমার বাবা মা সেই ব্যবসা করতে দেন নাই। তারা চান আমি সরকারি চাকরি করি। সেখান থেকে সরকারি চাকরির চেষ্টা করে বারবার ভাইবা দিয়েও ব্যর্থ হচ্ছিলাম। একদিন সবাই স্মৃতিতে স্মরণ করবে। শিক্ষক নিয়োগে 84 কোটা, রেলওয়েতে 40 পোষ্য বা পারিবারিক কোটা, আর প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা ছিল। কোটা সংস্কারের সঙ্গে যুক্ত হওয়ার কথা তুলে ধরে তিনি লিখেছিলেন, ব্যক্তিগত জায়গায় বারবার আশাহত হয়েই এই ব্যবস্থা হতে মুক্তির জন্য উদ্যোগ নিয়েছিলাম কোটা সংস্কারের। আমরা কোটা সংস্কারের লড়াই করলেও অনেকে এটাকে মুক্তিযোদ্ধাদের সাথে শত্রুতা পর্যায়ে নিয়ে যায়। শেখ হাসিনার সরকারও এই আন্দোলনকে রাজাকারদের আন্দোলন বলে বলতে থাকে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আমরা কিছুটা কোটা রেখেই নারীদের জন্য কিছুটা, প্রতিবন্ধী ও পাহাড়ের অনগ্রসর বন্ধুদের জন্য মিলিয়ে 15% কোটার প্রস্তাব করেছিলাম। আমাদের লড়াই ছিল ন্যায় বিচারের জন্য। সেখান থেকে কোটা পুরোটা বাতিল হয়ে যায়। এখানে শেখ হাসিনার জেদ একটা বড় ক্ষতি করে, পুরো কোটা সিস্টেম ফল করে। কোটার পক্ষে নিজের অবস্থান তুলে ধরে তারেক বলেন, আমি এখন মনে করি অনগ্রসর জেলার জন্য এগিয়ে নিতে জেলা ভিত্তিক বরাদ্দ রাখতে হবে। কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাটে আমি অনেকবার গিয়েছি। সেখানে মানুষ দরিদ্র সীমার নিচে জীবনযাপন করে। তাদেরকে কিছুটা এগিয়ে তো দিতেই হবে। এগিয়ে না দিলেও জনসংখ্যার অনুপাত হিসেবে তারা তাদের অঞ্চলের রিক্রুটমেন্টের একটা অধিকার রাখে। কোটার বৈজ্ঞানিক ও আধুনিক বিন্যাসের মাধ্যমে সমাজের অনগ্রসর এলাকা ও গোষ্ঠীর জন্য বরাদ্দ রাখতেই হবে। প্রাইমারি শিক্ষক নিয়োগে নারী কোটা পুরোপুরি বাতিল আমরা কখনোই চাইনি। এখানে গ্রামগঞ্জের মেধাবী বোনদের একটা অগ্রাধিকার থাকাই উচিত। কিন্তু সেই কোটা কি 60 নারী কোটা আর 20 পোষ্য কোটা? আবার বলুন তো, একটা খাতে 60 নারী কোটা ছিল, সেখানে এক ধাক্কায় শূন্য করা কি উচিত হয়েছে? আন্দোলনে ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়নি উল্লেখ করে তিনি বলেছেন, সেই সুযোগ দেওয়া হয়নি। আন্দোলনের হাত থেকে বাঁচতে রাগে ক্ষোভে সব কোটা বাতিল করা হয়েছে। 2018 কোটা আন্দোলনের পর বাকরাবাদ গ্যাস কোম্পানিতে ভাইবা দেই, আমাকে নিয়োগ দেওয়া হয় না। 2 বার ভাইবা দেই এসআই নিয়োগে, 3 বার ভেরিফিকেশনের পর বাদ দেওয়া হয়। এভাবে কতগুলো পরীক্ষায় শেষ সময়ে বাতিল হয়েছি মনেও নেই। কৃষি ব্যাংকের লিখিত পরীক্ষায় জালিয়াতি থামাতে গিয়ে মারাত্মক হামলার শিকার হয়েছিলাম। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বন্ধ করতে গিয়ে পুরো 2 ঘন্টা আটকে রেখে বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি আমাকে নির্যাতন করেছিল। এই পরীক্ষাগুলো পুনরায় নিতে বাধ্য আমি করেছিলাম। এসব অ্যাক্টিভিজম করতে করতে আর চাকরিতে ঢোকার সুযোগ পেলাম না, একথা জানিয়ে তিনি লিখেছেন, আর ক্ষুধা আর দরিদ্র হতে মুক্তি পেতে তখন থেকেই শুরু করি আম ব্যবসা। পেটের ক্ষুধা যে কি আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। খড়কুটার মতো অনেক ব্যবসা আঁকড়ে ধরেছি, সোজা হয়ে দাঁড়াতে দেওয়া হয়নি। পলাশীতে আমার দোকান ছিল, তখন 2 বার আমার দোকানে ভাঙচুর করলো। আগারগাঁও পাকা মার্কেটে দীর্ঘদিন ব্যবসা করেছে, প্রশাসনের লোক দিয়ে পর্যন্ত আমার দোকান মাটির সাথে মিশে দেওয়া হয়েছে। এখন কি করবেন চাকরি না পাওয়া তারেক? নানা কারণে অনলাইনে আম বিক্রি তার ভার্চুয়াল ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে জানিয়ে তিনি লিখেছেন, গ্রীষ্মের আম আর শীতের মধু, এই মিলে আমার আম মধুর ব্যবসা। আমার জীবনে কোনো কিছুর জন্য কোনো আক্ষেপ নেই। খুব স্বাদ ছিল 1040-এর মতো বেতন পেলে কোনোভাবে জীবনটা চালিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আম মধুর ব্যবসায় শুধু পরিবার চলে না, আমার রাজনীতিতেও ব্যয় হয় এই টাকা। দীর্ঘ স্ট্যাটাসের শেষ পর্বে তিনি লিখেছেন,
2 দিন আগে নির্বাচনে ডাব্বা মারলাম। জানেন, আমার বা আমার পরিবারের একটু খারাপও লাগেনি। আল্লাহ আমাকে ওই জায়গার জন্য যোগ্য মনে করেন নাই, আমি ভালো করি নাই। নেতৃত্ব আল্লাহ হতে আসেন। 2018 থেকে আল্লাহ আমাকে যেখানে যেখানে উপযুক্ত মনে করেছেন আমি নেতৃত্ব দিয়েছি। হয়তো আমি সংসদের উপযুক্ত নই, তাই সেখানে আমার যাওয়া হলো না। আমি আমার এই জীবনটাই উপভোগ করি। আল্লাহ ভরসা।